সম্প্রতি চাকরির বয়স নিয়ে একটি কমিটি হয়েছে এবং কমিটি 37 একটা রিকমেন্ড করছে। এটা নিয়ে খুব মজার আলোচনা শুরু হয়ে গেছে। এটা নিয়ে আমি ইদানিং একটা পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টে কিছু ছেলেপেলে, বিশেষ তরুণরা যারা, তারা কিছু নেগেটিভ রিঅ্যাক্ট করছে। তো এই প্রসঙ্গে আমি কিছু কথা বলছি, যদি কথাটা দীর্ঘায়িত হয় তো মনে হয় জানার জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম। আসলে একটা গল্প দিয়ে শুরু করি। আমার গ্রামের একজন লোক, সে আমাকে বললো, সে আমাকে বেসিক্যালি না, সে একজনকে বলছে যে দেখো, আসলে তুমি সরকারি চাকরি যদি কোনোরকম পেতে পারো তাহলে তোমার জীবন, এই কর্মপ্রধান তোমার জীবনের কষ্ট। এরপর তুমি লুলা হয়ে যাও, আনেবল হয়ে যাও, তবু কোনো সমস্যা নেই, কোনো রকম সিনসিয়ার করবা আর মাস শেষে বেতন পাবা, এটাই তোমার কাজ, এবং জীবনের শেষ পর্যায়ে রিটায়ারমেন্ট নিয়ে যাবা। যে এই কথাটি বললো, সে খুব শিক্ষিত এরকম না, কিন্তু তার কথাটা শুনে আমি একটু তার দিকে ফিরে তাকালাম। আসলে কথার যৌক্তিকতা আছে, এবং এটাই যে সরকারি চাকরি পাওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা করে, এই আপ্রাণ চেষ্টা পর্যন্তই কাজ হয়। এরপরে কিন্তু আর কেউ সেই আপ্রাণ চেষ্টা যে চাকরি করে, আপ্রাণ চেষ্টার মতো কাজ করে না। এটা একটা মেইন প্রবলেম, যেটা সমাজতন্ত্রের মতো। আমাদেরকে একজন বললো যে আমাদের সরকারি চাকরি নেচারটা যে সমাজতন্ত্রের মতো। সমাজতন্ত্রে যেরকম ইফোর্ট দেয় না, কিন্তু যদি সবাই রিটার্নের সময় সেটা কেন ইফোর্ট দিব, এরকম টাইপের কিছু। এবং সরকারি চাকরির একটা আছে ব্যাচ ধরে প্রমোশন হয়, অর্থাৎ মানে কেউ বেশি কোয়ালিটি থাকলে সে যে খুব আগায় যেতে পারে এরকম না, অনেকগুলি ব্যারিয়ার আছে। যে সেই ব্যারিয়ারের সেটা দীর্ঘমেয়াদী আলোচনা, ইন সার্ভিস অনেকগুলি ইস্যু আছে, সেই ইস্যুতে আমি যাচ্ছি না, সেটা ভিন্ন ইস্যু। আমি শুধুমাত্র এজ রিলেটেড ইস্যুতে কথা বলি। মোহিত সাহেব, তিনি 3টা ইস্যুতে বলেছেন, 3টা ইস্যুতে তিনি চাকরির এজকে বাড়াইছেন। একটা হচ্ছে ইউক্রেন যুদ্ধ, কোভিড ইস্যু, এন্ড দেন ছাত্র আন্দোলন। আসলে এগুলি কোনো ইস্যুতে, একটা ইস্যুতে জাতীয় কি রাষ্ট্রীয় পলিসি তৈরি হয়? এখনো নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের একটা, আপনি যে সেকেন্ড মামলা করেন না 1881 সালে, সেই আইন দিয়ে চলে। বুঝছেন, ব্রিটিশরা শত বছরের আগ থেকে তারা বুঝতে পারে, যে অনুধাবন করতে পারে যে আমি এই কাজটা করতে যাচ্ছি, একটা আইন তৈরি করতে যাচ্ছি, এটা 100 বছরের কাজ করবে। একটা পলিসি শর্ট টার্মে হয় না, একদিনের জন্য হয় না। কোভিড ইস্যু 2020 সালের, এখন চলছে 2024 সাল। কোভিড ইস্যু দিয়ে কি এই পলিসি তৈরি হয়? এক বছর এই পলিসি তৈরি হয়, আপনি জীবন নিয়ে এখান থেকে বের হতে পারবেন? এখন এই যে 30 এজটা যেটা হয়, 30 কেন হয়, 30 কেন তৈরি করা হয়, এই বিষয়টা আমাকে একটু বুঝতে চেষ্টা করি। 2007 সালে ডক্টর আকবর আলী খান যখন তত্ত্বাবধায়ক সরকারের সময়, ওই সময় বিশেষ সরকারের সময়, ডক্টর আকবর আলী ফখরুদ্দিন আহমেদ সাহেব চিন্তা করলো যে আমাদের সিভিল সার্ভিস কিভাবে উন্নত করা যায়, সিভিল সার্ভিস কিভাবে ইমপ্রুভ করতে পারি। এই জন্য ডক্টর আকবর আলী খানের মাধ্যমে একটা কমিটি গঠন করলো। এমনি আমাদের এই যারা ক্যারিয়ার আছে, ক্যারিয়ার সার্ভিসের মধ্যে বৈষম্যের বিষয়ে এক সমস্যা আছে। এই সমস্যা হচ্ছে, এটা দীর্ঘমেয়াদী আলোচনা, ঘন্টার পর ঘন্টা আলোচনার বিষয়, সেটা নিয়ে আলোচনা করছি না, সেটা সামান্য হিন্টস বলছি। কিন্তু ডক্টর আকবর আলী খান যে কাজটা করলো, তিনি সর্বশেষ রিপোর্ট করলেন যে প্রশাসন ক্যাডার যারা হবে, এদেরকে হচ্ছে মানে একটা বিশেষ ক্যাডার দিতে হবে, এদেরকে সুপার নিউমারি একটা ক্যাডার, একটা থাকতে হবে, ক্যাডার থাকতে, অ্যারিস্টোক্র্যাট ক্যাডার হবে। এইটা যখন ডক্টর ফখরুদ্দিন আহমেদের কাছে আসলো, ফখরুদ্দিন আহমেদ দেখলো যে এমনিতে জনপ্রশাসন হচ্ছে কাজ করে না, পারস্পরিক কনফ্লিক্টে জর্জরিত। এই অবস্থায় যদি এই কাজ করে, তাহলে মোটামুটি তার জনপ্রশাসন শেষ হয়ে যাবে। তখন সেই রিপোর্টটাকে ডাম্পিং করে দিয়েছে। তো আব্দুল মুহিত সাহেব যে কাজটা করছে, এই কাজটা হয়তো বাস্তবায়ন হয়ে যাবে, আমার যেটা মনে হচ্ছে হয়তো বাস্তবায়ন হয়ে যাবে, কারণ এখানে প্রুডেন্ট লোক, অর্থাৎ প্রুডেন্ট লোক মনে হয় প্রশাসনে কিংবা রাষ্ট্রে যেখানে কাজ করছে, খুব প্রুডেন্ট লোক মনে হয়, আমার মনে হচ্ছে নাই। সুতরাং এখানে হুট করে কিছু উল্টাপাল্টা ডিসিশন হয়ে যেতে পারে। এই ডিসিশন হলে কি ইম্প্যাক্ট হবে, এটা একটু আলোচনা করি। আর তার আগে একটু শর্টলি আমি একটু বলি যে এই যে পারস্পরিক যে কনফ্লিক্টের একটা, আমি যখন একটা থানায় ছিলাম, তখন সেখানকার যে হেলথ এজ এ হেড, ওনার হচ্ছে, উনি ছিল বোর্ড স্ট্যান্ড করা, এবং ওখানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে হেড ছিল, উনি ছিল অনেক সিনিয়র লোক। অলসো সে ইউনিয়ন হিসেবে কাজ করছে, উনি ছিল 10 বছর জুনিয়র সবার। উভয়ে খুব ম্যাটেরিয়াস। আমি দুইটা ক্যাডারের কথা বলছি, আরো তো অনেকগুলি ক্যাডার থাকে উপজেলা পর্যায়ে। এই পারস্পরিক কনফ্লিক্টে ইউনো সাহেব মানে ইউনো সাহেব যে কোনো ভাবে হোক না কেন আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং এই কারণে আমাকে খুব প্রিফারেন্স করতে এবং পারস্পরিক যে কনফ্লিক্ট বেশি শেয়ার করতে, এই পারস্পরিক কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এই যে প্রশাসনিক পারস্পরিক কনফ্লিক্ট, এটা ভালো জিনিস না। কিন্তু আসলে প্রশাসন হচ্ছে, সরকার হচ্ছে একটা সম্মিলিত ওয়ার্ক করতে হয়, শুধুমাত্র একজন ব্যক্তিদের রাষ্ট্র চলে না, বিভিন্ন পেশা নিয়ে, বিভিন্ন লোক নিয়ে, বিভিন্ন ট্রাইবস এর লোক নিয়ে কম্বাইন্ড ওয়ার্ক করতে হয়। একজন ডিসি যেমন সব কাজ করতে পারে না, একজন এসপি যেমন সব কাজ করতে হয়, সম্মিলিতভাবে বিভিন্ন পেশার লোকজন কাজ করতে হয়। সেখানে সে জাজকেও কাজ করতে হয়, সেখানে একজন এগ্রিকালচার অফিসারকে কাজ করতে হয়, সেখানে একজন ফিশারিজ অফিসারকে কাজ করতে হয়। এরকম সম্মিলিত ওয়ার্ক গুলি করতে হয়, কম্বাইন্ড ওয়ার্ক করলে না জাতি উন্নত হয়।
জনপ্রশাসন এই সরকার আমলাদের দেওয়া হয় কারণ কি একটা রাষ্ট্র সম্মিলিত ভাবে ডেভেলপ করে। একটা রাষ্ট্র শুধুমাত্র একপাক্ষিক ডেভেলপমেন্ট হয় না। যাক, এই বিষয়টা এই আমি পারস্পরিক কনফ্লিক্ট প্রসঙ্গে এই বিষয়টা উত্থাপন করলাম। তো যাই হোক, আমরা মূল আলোচনায় আছি যে চাকরির এজ কেন হচ্ছে 35-37। তার আগে বলি যে আমার মনে হচ্ছিল ডক্টর ডক্টর এই আব্দুল মুহিত সাহেব যদি এই সুপারিশ করতো যে অনার্সের সার্টিফিকেট দিয়ে একটা ছেলে সমস্ত ধরনের সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে, তাহলে আমি মনে হয় সব বেশি খুশি হতাম। সমস্ত ফার্স্ট ক্লাস সমস্ত জবে অ্যাপ্লাই করতে পারে, এটা বেশি খুশি হতাম। কারণ মাস্টার্স বিষয়টা একটা ডাম্পিং একটা বিষয় আমাদের দেশে। কারণ মাস্টার্স দিয়ে কোনো উপকার হয় না, তার মৌলিক জ্ঞান অনেক বৃদ্ধি পায়, এরকম কোনো কিছু না। একটা ছাত্র ধরো আমি কেউ হচ্ছে পাবলিকেটে অনার্স করছে, পাবলিকেটে মাস্টার্স করার পরে সে যে পাবলিকেট অনেক বেশি বিশেষজ্ঞ হয়ে যায় এরকম না। বরঞ্চ যদি মাস্টার্সটা হয় তার কেন্দ্রিক, অর্থাৎ সে যে প্রফেশনে ঢুকছে, আসলে আমাদের যে সাবজেক্টের ছাত্র সেই সাবজেক্ট আসলে ঢোকে না, বিভিন্ন ভাবে বিভিন্ন ইসে ঢোকে। সেই সাবজেক্টের মধ্যে মাস্টার্স করে, সেই সাবজেক্টের মাস্টার্স করে সেই বিষয়ে, তখন সেই বিষয়ে সে তার প্রফেশন রিলেটেড যখন হয়, তখন সেই বিষয়ে সে বোঝার চেষ্টা করে, সেই বিষয়ে তাকে আত্মস্থ করার চেষ্টা করে, সেই বিষয়টা তার জন্য কার্যকরী হয়। এবং বিশ্ব আমার জানার মধ্যে বিশ্বের অনেক দেশেই আছে যে প্রফেশনে ঢুকে ওই প্রফেশনে তাকে একটা পোস্ট গ্রাজুয়েশন, একটা সার্টিফিকেট কোর্স অথবা কোনো কিছু করতে হয়, যদি এই প্রফেশন সম্পর্কে তার একটা কমপ্লিট ধারণা থাকে। তো একটা বিষয় কি যে যে আপনার যে তুখোড় বাংলা সাহিত্যের ছাত্র, তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় দিলে স্বাস্থ্য মন্ত্রণালয় সে হজবরল অবস্থা করে ফেলবে, এটা হচ্ছে মৌলিকত্ব। কিন্তু রসায়নের যে খুব তুখোড় ছাত্র, রসায়নের যে খুব ভালো বোঝে, তাকে যুব ক্রীড়া মন্ত্রণালয় দিলে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে অবকাঠামো, এই অবকাঠামো ডেভেলপমেন্ট তার জন্য হয় না। তার মানে আমি বলছি না, আমি দুইটা সাবজেক্টকে মিন করছি না, আমি বলছি যে এই যে মানে যোগ্যতম লোককে যোগ্যতম জায়গায় প্লেস করতে হয়, এই সমস্যাটা আমাদের দেশে আছে। এই সমস্যা থেকে তো আমরা বের হতে পারবো না একদিনে। আমরা ভিন্ন আলোচনায় আসি, যেটা হচ্ছে চাকরির এজ কেন 30 করা হয়। আসলে আমাদের দেশে কি হয়, 18 বছর তেইশ পাস করে, 18 বছর পরে সে বিশ্ববিদ্যালয়ে ঢুকবে, এরপরে 4 থেকে 6 বছর, 4 বছর অনার্স, মাস্টার্স, সবকিছু 6 বছরের মধ্যে সে যদি মাস্টার্স ধরে না, মাস্টার্স না দিলেও চমৎকার। 25 ইয়ার্স এর মধ্যে একটা ছেলে যদি খুব ভালো ছেলে হয়, 25 ইয়ার্স এর মধ্যে সে চাকরিতে ঢুকে যাবে। এবং একটা বড় অংশ ভালো ছেলে, যারা মেধাবী ছেলে কিংবা যারা যোগ্যতা সম্পন্ন আছে, তারা কিন্তু 25 ইয়ার্সে চাকরিতে ঢুকে যায়। 25 ইয়ার্স যখন চাকরিতে ঢুকে, এবং চাকরির ক্ষেত্রে বারে বারেই বলছি, বিষয়ে অনেকবার বলছি, যে একটা ছেলে যখন 25 বছর বয়সে চাকরিতে ঢুকে, তখন সে 10 বছর কাজ করে, তার মৌলিক জ্ঞান অর্জন হয় এখানে। এবং এই 10 বছরে তারা প্রচুর পরিশ্রম করে, ফিজিক্যাল পরিশ্রম করতে হয়। এবং মাঠ লেভেলে সরকারের প্রশাসন যে যন্ত্র আছে, বিভিন্ন প্রশাসন যন্ত্রে প্রথম 10 বছর কিন্তু ফিল্ড লেভেলে কাজ করতে হবে, তাকে ফিজিক্যাল শ্রম দিতে হয়, তাকে প্রচুর কাজ করতে হয়। এই কাজ করার সময় সে কাজ শিখে, এই কাজ শিখতে হয়। একটা ছেলে যখন 25 বছরে যায়, তারপর চাকরি করে, চাকরি করে বিয়ে করার পরে তো একটা সময় আছে বাচ্চা কাছে হয়, কিংবা বাচ্চা কাছে বড় হতে থাকে, বাচ্চা কাছে হওয়ার পরে তাই স্কুলে যায় না। এই ধরুন আমি 10 বছরকে একটা স্ট্যান্ডার্ড ধরলাম। এই 10 বছর বয়সে স্বামী স্ত্রী যে রোমান্স প্রোগ্রামে স্বাভাবিকভাবে আমাদের উপজেলা লেভেলে বিসিএস এর ফার্স্ট ক্লাস যে পোস্টিং গুলি হয়, সেগুলো হচ্ছে উপজেলা লেভেলে হয়। সেটা কৃষি বলেন, মৎস্য বলেন, প্রশাসন বলেন, যে বলেন না কেন, উপজেলা লেভেলে হয়। এই 10 বছর একটা ছেলে প্রচুর পরিশ্রম করবে, এবং এই সময় তার কিন্তু তার সন্তানরা স্কুলে যায় না। স্বামী স্ত্রী মিলে রোমান্স করবে, গ্রামের সুন্দর পরিবেশে থাকবে, কষ্ট ভালো অম্ল মধুর অবস্থাতে এই 10 বছর থাকবে। এরপর তাদের যে যারা ভালো এখান থেকে ভালো করে, এদেরকে আস্তে 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 উঠাই নিয়ে আসবে। ততদিনে তার বাচ্চাগুলো একটু বড় হবে, এবং তারপর সে স্কুলে ভর্তি হবে। এই যে আব্দুল মুহিত সাহেব যে 35 বছরে কিংবা 37 বছরে যে রিকমেন্ডেশনটা করছে, একটা 25 বছরের ছেলে 37 বছরের শাশুড়ি বয়সের কাউকে কমেন্ট করবে, আর 37 বছরে এসে শাশুড়ি বয়সের সে তার কমেন্টটা শুনবে, এটা ইম্পসিবল। এইজ একটা ফ্যাক্টর। সময় যে সবসময় বলে না, বিভিন্ন দেখবেন গ্রুপ ফর্ম হয়েছে, সেম এজ সেম প্রফেশন এরকম, সেম সাবজেক্ট সেম ইউনিভার্সিটি, এরকম বিভিন্ন সময় এজের একটা গ্রুপ ফর্ম হয়, গ্রুপগুলি কার্যকরী হয়। এবং সেখানে এইজ একটা ফ্যাক্টর। 37 বছরের একটা মেয়ে কি 25 বছর একটা ছেলের কমান্ড শুনবে? যে ছেলে কমান্ড দিবে, সে ছেলে কি তার মতো কমান্ড দিতে হবে? কমান্ড তো থাকতে হবে, কমান্ড ছাড়া প্রশাসন গড়ে ওঠে না। কমান্ড থাকতে হবে, কমান্ড যে দিবে সেরকম যে রো না, আন্তরিক হতে হয়। যখন সে কমান্ড গ্রহণ করে, তাকে বুঝতে হয় যে সেই অভিজ্ঞতাটা গ্রহণ করার একটা বয়স থাকে। কিংবা যে 25 বছরের একটা ছেলে তার 35 বছরের একটা বুড়াকে যখন বলবে, কিংবা 26 বছরের একটা বুড়াকে, 25 বছর থেকে 35 বছরের ছেলে যথেষ্ট জ্ঞান অর্জন করছে। এই 35 বছরে এসে সে যখন 35 বছর এক বুড়াকে বলবে যে এটা করো, এটা হচ্ছে খুব ফিল্ড লেভেলে খুব প্রিলিমিনারি ওয়ার্ক, তুমি কেন পাচ্ছ না, তখন কিন্তু সে সেটার সেই সেই এটা গ্রহণ করবে না। এটাই হচ্ছে প্রশাসনের মৌলিক কথা।
যে একটা ছেলে, সুতরাং আপনি যদি কাউকে চাকরি দিতে চান ওকে, কিন্তু হাড় পাক না বুড়া দিয়ে কিন্তু প্রশাসন গঠন হয় না। একটা বলি, আমাদের দেশে ছদ্ম বেকার, এই ছদ্ম বেকারত্বের একটা কারণ যে আমি আমার কাঙ্ক্ষিত প্রফেশনে আমি ঢুকতে পারছি না। 12th ফেল সিনেমা দেখছেন? যদি না দেখে থাকেন সবাই দেখবেন 12th ফেল সিনেমাটা। যেহেতু আমরা ব্রিটিশদের অঙ্গে ছিলাম না, সুতরাং ইন্ডিয়া, পাকিস্তান, ভারত এর মধ্যে একটা মৌলিকত্ব আছে, কিছু চিন্তার মৌলিকত্ব আছে, প্রশাসনিক কিছু মৌলিকত্ব আছে, এবং তার মধ্যে 12th ফেল একটা গুরুত্বপূর্ণ সিনেমা। 12th ফেল সিনেমাটা একবার পুরোপুরি দেখবেন, যারা দেখবেন তাদের বাস্তব জীবনের সঙ্গে মিশে যাবে। 12th ফেলের যে ছেলেটা মনোজ ছিল খুবই নিম্নবিত্ত থেকে আরো নিম্ন মধ্যবিত্ত থেকে আসছে। এই হচ্ছে আমাদের জীবনের পার্থক্যটা। কিন্তু 12th ফেলদের যে বিষয়টা, এই বিষয়টা আমাদের জীবনের সঙ্গে বাস্তবে মিলে যায়। বিসিএস এর একজনের সফলতার গল্প পত্রিকায় লেখা হয়, কিন্তু 9,999 জন যে ব্যর্থতা হয়, এবং ব্যর্থ যে ভয়াবহ ব্যর্থ হয়, কতজনের লাইফ নষ্ট হয়ে যায়, এই ইতিহাসটা কিন্তু কেউ কোনো সময় লেখে না। কারণ কি, সবসময় সফলতার গল্প লেখা হয়। সেই ছেলে কিন্তু এই যে রাষ্ট্রকে কিছু দিতে পারছে না, কারণ সে অলরেডি একটা সার্টেন পিরিয়ড শেষ করে ফেলে। তখন সে এমন অবস্থায় পৌঁছায় যে সে আর কোনো ভালো জায়গায় অ্যাপ্লাই করতে পারে না, ভালো কোথাও কোথাও তার যে কাঙ্ক্ষিত ডেভেলপমেন্ট করবে সেটার সুযোগ হয় না, ব্যর্থ হয়ে যায়। 9,999 জনের ব্যর্থতার গল্প লেখা হয় না। আমাদের দেশে কি হয় যে একটা সার্টেন সাবজেক্ট কিংবা সার্টেন বিষয়কে শুধুমাত্র মর্যাদা দেওয়া হয়, আর ব্যর্থ দেওয়া হয় না। আমি তো কমপ্লিটলি সায়েন্সের ছাত্র, তারপরে দেখেন নৃতত্ত্ব একটা বিষয় আছে। আপনারা যারা পড়েন, যারা পড়াশোনা করেন, যারা এইসব নিয়ে ঘাটাঘাটি করেন, তারা বুঝেন প্রত্যেকটা সাবজেক্ট স্পেশালিটি আছে। নৃতত্ত্বের মতো একটা বিষয়, আপনি কোন সময় নৃতত্ত্বের ভিতরে ঢুকছেন? অসাধারণ বিষয়, আপনি যখন দেখবেন নৃতত্ত্ব, অসাধারণ বিষয়গুলি এখানে আছে। এই যে আপনি দেখেন না যে খোঁড়াখুড়ি করে, মাটি খোঁড়াখুড়ি করে, বিরক্ত হন না? যে কাম কাজ না, মাটি খোঁড়াখুড়ি করে। এই যে এই সাবজেক্ট যারা আছে, ভূগোলের স্লেব না, বিরক্ত হন না? কি পড়ে, ভূগোল পড়ে আন্দাজে আমার দেশে কখন বৃষ্টি হয়, কখন মেঘ হয় বলছে না। কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিছু মৌলিকত্ব আছে, টিপনেস আছে, সেইগুলিকে সেই মর্যাদাগুলি দেওয়া হয় না। মনে হয়েছে ও ভূগোল পড়ে, আরে আমি তো হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিংবা আমি তো সিভিল ইঞ্জিনিয়ার, আমি তো ট্রিপল ইতে পড়ছি। ট্রিপল ইতে একটা ট্রিপল আমি কোন সাবজেক্টকে অমর্যাদা করছি না। প্রত্যেক সাবজেক্টের মর্যাদা আছে, অর্থাৎ সে তার সাবজেক্টে, প্রত্যেক ব্যক্তি তার তার এন্ডে সে ভালো হবে। এই জিনিসটা আমাদের দেশে হয় না। এই কারণে কি হয়, সবাই ওই এক ক্যান্ডিক যে আমাকে পুলিশ হতে হবে, আমাকে প্রশাসনে যেতে হবে, এর বাইরে তাহলে মর্যাদা নাই। সুতরাং এই এক ক্যান্ডিক হচ্ছে, এই কারণে সমস্যা। এই সমস্যা থেকে বের হয়ে আমি বললেই তো হবে না, এটা রাষ্ট্র সিদ্ধান্ত হয়। যারা আমাদের, যারা পলিসি মেকার আছে, যারা আমাদের বুদ্ধিজীবী আছে, যারা শিক্ষক আছে, এদেরকে ডিফাইন করতে হয় যে রাষ্ট্র কিভাবে, আমরা কেমন কেমন রাষ্ট্র চাই, আমরা কেমন ভাবে রাষ্ট্র গঠন করতে চাই, আমরা কেমন ভাবে রাষ্ট্রকে আপলিফমেন্ট চাই। এটা করতে হলে এই পর্যায়ের লোককে কাজ করতে হয়। আমি তো বলতে পারি, কারণ আমার অবস্থান এত, সমাজে আমার অবস্থান এত ভালো না যে আমি বললাম আর সমস্ত রাষ্ট্র গ্রহণ করে দিল। যারা রাষ্ট্রে এই পর্যায়ে কাজ করে তাদেরকে ডিসাইড করতে হয় যে আমি যখনই সবাইকে সমমর্যাদা দেবো, যখন মর্যাদা পান করব, তখন কিন্তু সবাই তার কাজে সে ইন্টারেস্ট ফিল করবে। একটা বিষয় কি, যে এই যে আপনি যখন 25 থেকে 35 করবেন, তখন সবাই কিন্তু চেষ্টা করবে ওই 35 বছর পর্যন্ত কাজ করতে। সে তখন সদ্য বেকারত্ব, সে তখন মানুষ দেখছে না, মানুষ প্রেসে কাজ করছে, এখানে কাজ করছে, হোটেলে কাজ করছে, এই কাজগুলি সে করবে। সে কিন্তু তার যে সক্ষমতা জায়গাগুলি সে কোথাও চেষ্টা করবে না। সে হোটেলে কাজ করা হলে বিসিএস এর চেষ্টা করবে, চেষ্টা করে 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 সে ব্যর্থ হবে। ওই 9,999 জন যখন ব্যর্থ হবে, তারা কিন্তু রাষ্ট্রকে আর কোনো ইনপুট দিতে পারবে না, ফলে রাষ্ট্রের কি জিডিপির পরিমাণ কমে যাবে, টোটাল কান্ট্রির জিডিপির পরিমাণ কমে যাবে। এবং এই যে এই সময়টা কিন্তু সে জিডিপিতে ভালো কোনো অবদান দিতে পারছে না। অথচ 25 থেকে 35 যে বছর, এই 10 বছর সে তো রাষ্ট্রকে অনেক কিছু দিবে, অনেক কিছু দেওয়ার সক্ষমতা আছে। সেই সক্ষমতা জায়গাগুলো কিন্তু তৈরি হবে না, এই সক্ষমতা দেওয়ার পর্যায়ে তৈরি হবে না। সুতরাং এই যে জিডিপি যে অবদান, এই অবদানটা রাষ্ট্রীয় জিডিপি কিন্তু কমে যাচ্ছে। এই যে রাষ্ট্রীয় জিডিপি যে কমে যাচ্ছে, এই রাষ্ট্রীয় জিডিপি কমার জন্য কিন্তু আমাদের এই নতুন যে প্রক্রিয়া নিয়ে আসছে, নতুন প্রক্রিয়া আমাদের রাষ্ট্রীয় জিডিপি কমানোর জন্য ভালো অবদান রাখবে, এবং রাষ্ট্র আস্তে আস্তে ব্যর্থ রাষ্ট্রের দিকে পরিণত হবে। সুতরাং প্রিয় মোহিত সাহেব এবং যারা তরুণ প্রজন্ম আছেন, তারাও হয়তো গালাগালি করছেন, তুই বদমাইশ, বুঝিস কি, তোর তোর কোন ধারণা আছে, এই মনে করছেন। কিন্তু একটা বিষয় বুঝছেন, রাষ্ট্র তো আমার জন্য, আমি একা রাষ্ট্র না, সব মিলিতভাবে সবকিছু মিলে রাষ্ট্র। আমি একটা শপথ হয়ে গেলাম, কিন্তু সমস্ত রাষ্ট্র, একটা সফল রাষ্ট্রে কিন্তু একা ব্যক্তি সফল হয় না, সমস্ত সফলতা মিলে আর সফল রাষ্ট্র তৈরি হয়। এই যে পশ্চিমের দিকে দেখেন না, অনেকজন আমাকে বলছে ভাই পশ্চিমা রাষ্ট্রে তো যে কোনো বয়সে, পশ্চিমা রাষ্ট্রে অনেক পেশাদারিত্ব তৈরি হয়েছে, আমাদের রাষ্ট্রের বয়স অর্ধশত বছর হয়েছে, টিল নাও আমাদের কোনো পেশাদারিত্ব তৈরি হয়নি, আমরা এখন পেশাদার রাষ্ট্র তৈরি হতে পারি নাই। আমাদের মধ্যে এখনো দলীয়করণ, আঞ্চলিকতা প্রকট আকারে, মানুষের যোগ্যতাকে মূল্যায়ন করা হয় কম। এখানে যোগ্যতা মূল্যায়ন খুবই কম হয়, যোগ্য লোক করতে পারে না, অযোগ্য লোক এবং আঞ্চলিকতাই হচ্ছে ওঠার মূল কারণ। দলীয় অন্ধত্ব আমাদের মৌলিক কারণ। আমরা সবসময় নিজের স্বার্থ দেখি,
সুতরাং এই এই সার্বিক বিষয়গুলো নিয়ে আপনারা যারা শিক্ষাবিদ আছেন, যারা যারা রাষ্ট্রীয় পলিসি মেকিং করেন, তারা একটু চিন্তা করবেন। একটা রাষ্ট্রকে সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে হলে অনেক কিছু চিন্তার সমন্বয় করে করতে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।